নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুগণ, আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্যে তো অবশ্যই, আর যিনারা আজ আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যেও থাকলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যিনারা নতুন আমার চ্যানেল ভিজিট করছেন সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো আপনারা আপনাদের ফোনে সময় মতো নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, যদি গল্প ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন, পারলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমি আমার যে চ্যানেলে গল্প দিয়ে থাকি সেই গল্প থেকে একটা করে কোশ্চেন প্রত্যহ থেকে থাকে। যিনারা এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে থাকে ওনাদের নাম এবং ঠিকানা আমি উল্লেখ করে থাকি পরের গল্পে। আর বন্ধুরা, যদি আপনাদের কাছে কোনোরূপ ভয়ঙ্কর অভিজ্ঞতা বা গল্প থেকে থাকে তাহলে আমার ডেসক্রিপশান বক্সে আমার ইমেল আইডি দেওয়া থাকবে, সেখানে আপনারা সেটা পাঠাতে পারেন। আমি অন্যান্য শ্রোতা বন্ধুদের শোনার ব্যবস্থা করে দেব। যদি আপনারা চান আপনাদের নাম এবং ঠিকানা অবশ্যই আমি উল্লেখ করব, আর না চাইলে ওটাকে গোপন করব। তো বন্ধুরা, আজকে আমরা যে গল্পটা পড়তে চলেছি সেই গল্পটার নাম হলো রঙ্গভূমিকা। লিখেছেন আনন্দ বাগচি। গল্পটি আমার লেখা নয়, তবে আমার সংগ্রহ। একজন প্রখ্যাত রঙ্গমঞ্চ অভিনেতার ডায়েরিতে গল্পটি পাওয়া গিয়েছিল। 1900 শতকের লোক তিনি। 20 শতকের গোড়ার দিকে তার নাম করলে শুধু কলকাতা শহরের কেন, গোটা বাংলাদেশের লোকই চিনতে পারত। তার আকস্মিক মৃত্যুর জন্য নয়, তার অভিনয় নৈপুণ্য, ব্যক্তিত্ব এবং অনন্য সাধারণ চেহারার জন্যই তিনি বাংলাদেশের প্রিয় অভিনেতা ছিলেন। ডায়েরিটার খোঁজ বহুকাল পরে পাওয়া গেল, না হলে তাঁর তৎকালীন রহস্যময় মৃত্যুর ওপরে যে জবনিকাপাত হয়েছিল, সংবাদপত্রগুলিতে যে উদ্ভ্রান্ত আলোচনা এবং অনুমান প্রকাশিত হয়েছিল, তার ওপর কিঞ্চিত আলোকপাত হতো বলে আমার বিশ্বাস। ডায়েরিতে দিন প্রতিদিনের ঘটনাপঞ্জি এবং মনোভাব লিখিত হয়েছিল। খুব প্রকৃতিস্থ হাতে লেখা নয়। মদ্যপানের ফলেই হোক, অথবা সে সময় তার মানসিক অবস্থা খুব বিচলিত ছিল বলেই হোক, তার জীবনবন্দি একটু বিশৃঙ্খলভাবে লিপিবদ্ধ হয়েছিল। আমার সাধ্যমতো আমি তার অসংলগ্ন দিন বিবরণীকে একত্রিত করে গল্পের আকৃতি দিয়েছি এবং ভাষার কিছুটা সংমার্জনা করেছি। বেদনাদায়ক অতীতের পুনরুদ্ঘাটন সুখকর নয়। তাছাড়া সেই অভিনেতার আত্মীয়বর্গের কেউ কেউ এখনও জীবিত আছেন এমন খবর পেয়েছি। সে কারণে তাঁর নাম ও সংশ্লিষ্ট রঙ্গালয়ের নাম গোপন রাখতে বাধ্য হলাম। গল্পটি সেই অভিনেতার কণ্ঠস্বরেই আপনারা পড়বেন। গল্পের আমি এবং এই ভূমিকার আমি এক লোক নয়। এই থিয়েটার হলের নাম যতুগৃহ। কে রাখিয়াছিল জানি না, তবে তাহার রসবোধ ছিল। বার কয়েক টিম টিম করিয়া নিস্তেজ প্রদীপের মতো যতুগৃহ একদিন একেবারে নিভিয়া গিয়াছিল। তারপরে অভিনয় আর শুরু হয় নাই। অনেক আকাঙ্ক্ষা এবং সম্ভাবনা লইয়া একদিন এই বিরাট চৌহদ্দি বেষ্টিত নাট্যালয় প্রতিষ্ঠিত হইয়াছিল।
কারণ বাংলাদেশে তখন পেশাদার অভিনয়ের জোয়ার আসিয়াছিল। নামকরা অভিনেতা অভিনেত্রী লইয়া যৌতুকগৃহের উদ্বোধন যখন হয়, তখন আমি সদ্য গোঁপ কামানো কিশোর, ছোটোখাটো টুকরা পাট পাইয়া এখানে সেখানে কৃতার্থ হইয়া বেড়াইতেছি মাত্র। তখনই যৌতুকগৃহ জমজমাট। সারা শহরে টনক নড়াইয়া সেখানে অভিনয় হয়। প্রতি অভিনয়ের রজনীতে শহরের গণ্যমান্য অতিথি অভ্যাগতরা উপস্থিত থাকেন। জুড়ি গাড়িতে নাট্যালয়ের উদ্যান এবং সম্মুখবর্তী রাজপথ ভরিয়া যায়। সম্ভ্রান্ত বনেদি পরিবারের মহিলারা অলঙ্কার বেশবিন্যাসের ঝিলিক তুলিয়া এই অঞ্চল মুখর করিয়া তোলেন। পরদিন শহরের দৈনিক কাগজগুলিতে অভিনয় প্রসঙ্গে বেশ বড় বড় হেডলাইন পড়িয়া যায়। আমার মতো ফালতু অভিনেতারা তো বটেই, অনেক প্রতিষ্ঠিত নায়ক নায়িকারাও লুব্ধচিত্তে যৌতুকগৃহ কর্তৃপক্ষের দিকে তাকাইয়া থাকিতেন, কবে তাহাদের ডাক পড়িবে। কিন্তু ভাগ্য কখন কাহাকে লইয়া খেলা করে তা বলা যায় না। যৌতুকগৃহ নামটি একদিন ব্যঙ্গ অর্থে ফলিয়া গেল। সত্য সত্যই আগুন লাগিয়া যৌতুকগৃহ রঙ্গমঞ্চ প্রায় ভস্মীভূত হইয়া গেল। যৌতুকগৃহের পতন হইল। অগ্নিকাণ্ডটি মারাত্মক হইয়াছিল। তাহাই নয়, একটু রহস্যেরও গন্ধ ছিল। শোনা যায় লেডিজ গ্রিন রুমের দিক হইতেই আগুন ছড়াইয়াছিল। অবশ্য সচরাচর আগুন জিনিসটি ওই ঈশান কোণ হইতেই আসিয়া থাকে। ইহার পর বার দুই হাত বদল হইয়া পুনরায় অভিনয় পর্ব আরম্ভ হইয়াছিল, কিন্তু আর জমিয়া ওঠে নাই। নায়িকার অপমৃত্যুর কথা কি করিয়া নানাবিধ কিম্ভূত কিমাকার কাহিনীর সহিত জড়াইয়া দর্শক মহলে ভাবান্তর আনিয়া দিয়াছিল। যৌতুকগৃহ নামটি এবং তাহার উত্থান পতনের এই রোমাঞ্চকর ইতিহাসটি আমাকে বিশেষভাবে আকর্ষণ করিয়াছিল। তাই দীর্ঘ 25 বছর পর যখন কলিকাতার প্রাচীরে প্রাচীরে আমি অন্যতম সচ্চিত্ত পুরুষ হিসেবে বিরাজ করিতেছি, যখন যে কোনো রঙ্গালয় আমাকে নটপ্রধান হিসেবে পাইলে কৃতার্থ হইয়া যায়, তখন আমার মাথায় এই পুরাতনের ভূত চাপিল। এই পোড়ে অট্টালিকাটির সংস্কার করিয়া আমি নিজে একটি নাট্য সম্প্রদায় পরিচালনার প্রয়োজন অনুভব করিলাম। ভাগ্যগুণে এখন আমার কেবল প্রভূত যশ নয়, প্রভূত অর্থ। যে কিশোরটি একদিন ছোটোখাটো ভালো মন্দ যে কোনো একটা টুকরো পাটের জন্য পরিচালকের দুয়ারে দুয়ারে ধর্ণা দিয়ে বেড়াইয়াছে, তাহাকে আমি কিছুতেই ভুলিতে পারি নাই। অভিনয়ার্থী সেই যুবকের আত্মাভিমান আমাকে এই যশের শিখরে পর্যন্ত তাড়া করিয়া আসিয়াছে। তাই মনস্থির করিয়া আমি এবং আমার বন্ধু হরিকিশোর শেঠ যৌথভাবে যৌতুকগৃহ লিজ নিলাম। প্রায় নামমাত্র মূল্যে দীর্ঘ মেয়াদি লিজ। পরিচিতেরা ব্যাপারখানা শুনিয়া হা হা করিয়া উঠিলেন এবং এই অদ্ভুত ইচ্ছা হইতে বিরত হইতে অনেক অনুরোধ করিলেন। কেহ কেহ ভুতুড়ে বাড়ি পর্যন্ত বলিতে ইতস্তত করিলেন না। কোনো কোনো ভাগ্যবাদীর মতে এটি অভিশপ্ত পীঠস্থান। ওখানে বারবার 3 বার ভাগ্যের পরীক্ষা এবং বিসর্জন 2 হইয়া গিয়াছে। আবার কেন? কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থাকিয়া সংক্ষেপে সারিলাম। বলিলাম, অঙ্কশাস্ত্রে 3 পর্যন্ত সংখ্যার দৌড় নয়, সেখানে 4ও আছে। আর ভূতবাদীদের স্মিতহাস্যে বলিলাম, একেই বলে সুখে থাকতে ভূতে কুলোয়। বুঝেছ? তাহারা কি বুঝিয়াছিলেন জানি না, তবে আমি আজ
হাড়ে হাড়ে বুঝিতেছি। যতুগৃহের দ্বিতলে কমন রিহার্সাল রুমে আমাদের নব আয়োজিত নাটকের মহড়া চলিয়াছে। প্রমোটার বাড়ুচ্ছে হাঁপাইতে হাঁপাইতে ভগ্ন দূতের মতো প্রবেশ করিল। বনানীবালা ওদের দলে যোগ দিয়েছে স্যার। সকলের চক্ষুস্থির হইয়া গেল। বনানীবালা ছিল আমাদের বর্তমান নাটকের নায়িকা। মাত্র 5 রজনী যতুগৃহে অভিনয় করিয়াছে, কিন্তু এই 5 দিনের অভিনয়েই সে খবরের কাগজওয়ালাদের পঞ্চমুখ প্রশংসা পাইয়াছে। আমি প্রতিভা চিনি, আমার সম্প্রদায়ের নামকরণও করিয়াছি নবনাট্য প্রতিভা। জানিতাম রূপের জন্য নয়, অধিকাংশ ক্ষেত্রে যেমন হয়, বনানীবালা অল্পকালের মধ্যেই রঙ্গমঞ্চের তারকা হইয়া উঠিবে। তাহার মধ্যে শুধু পার্টস নয়, প্রতিভাও আছে। কয়েকদিন অসুস্থতার অজুহাতে রিহার্সালে আসিতেছিল না। আজ বাড়ুজ্যে বনানীবালার রহস্য পরিষ্কার করিয়া দিল। বাড়ুজ্যে প্রমোটার হইলেও কাজে আমার দক্ষিণ হস্ত, সে আমার ইনফরমারও। 30 বছর এই দুটি কাজেই সে চুল পাকাইয়াছে। অভিনেতার অভাব বাংলাদেশে আজ নাই, কোনোদিনও ছিলও না। কিন্তু অভিনেত্রী, কিঞ্চিত শিক্ষিত ভদ্রঘরের অভিনেত্রী এখনও বাংলাদেশে দুষ্প্রাপ্য। অন্নাভাব, বস্ত্রাভাব এবং কোনো দুর্ঘটনা না ঘটলে বাংলাদেশের মেয়েরা কিছুতে ঘরের বাহির হয় না। বাড়ুজ্যে কলিকাতা শহরের তাবৎ অভাবগ্রস্ত মেয়েদের নারী নক্ষত্রের খবর রাখে। বয়স তাহার 60-এর কোলে, কিন্তু এখনও সে অকৃতদার কেন কিঞ্চিত অনুমান করা যায়। সে যাহাই হোক, বাড়ুজ্যকে আমি স্নেহ করি। দ্বিগুণ বেতনে তাহাকে আমি আমাদের থিয়েটারে নিযুক্ত করিয়াছি। বনানীবালার খবরে সত্যই দমিয়া গেলাম। যদি নায়িকার স্থান পূরণের মতো অভিনেত্রী আমাদের হাতে ছিল, তবু ইহা প্রেস্টিজের ব্যাপার। কুলবধূর কুলোত্যাগের মতোই পঞ্চম রজনীতেই চরিত্রপতন হইলে পরিচালকের মুখ থাকে না। আমার এবং আমার শিষ্যদের অভিনয়ের গুণে ক্ষতিপূরণ এক প্রকার হইয়া যাইবে, কিন্তু বনানীবালার বদলে অন্য কোনো বালার প্রকাশ্য অভিনয়ে দুর্মুখদের ঠেকাইব কি করিয়া? তাছাড়া গোলাদর্শক যাহারা শুধুমাত্র নায়িকা দেখিতেই আসে, অভিনয়ে কিছু যায় আসে না, তাহাদের চোখ ভরাইব বা কি দিয়া? স্ত্রীয়াশ্চরিত্রম, এই আশ্চর্য ব্যাপারটা কিছুতেই বুঝিতে পারি না। যেখানে তাহারা যত সুখ শান্তি সমূহ পায়, সেখানেই তাহাদের মন টেকে না। বনানীবালা নবনাট্য প্রতিভার কাছে যে ব্যবহার ও সুখ সুবিধা পাইতেছিল এবং পাইত, আমি দীর্ঘ জীবনের অভিজ্ঞতার হলপ করিয়া বলিতে পারি, তাহার সিকিভাগও কোথাও পাইবে না। আকস্মিক লোভে সে তাহার যোগ্যস্থান হইতে ভ্রষ্ট হইল। ভবিষ্যতে অনেক অমর্যাদা এবং অর্থকষ্ট তাহার বরাতে আছে। বাড়ুজ্যে উত্তেজিত গলায় বলিল, নিশ্চয়ই কেউ ফুসলেছে স্যার, মেয়েটি কিন্তু তেমন ছিল না, পচে মরতে হবে এরপরে। বলিলাম, তুমি চুপ করো বাড়ুজ্যে, খেলা দেখে যাও। নাট্যশালা খুলেছ আর নাটক দেখবে না? কয়েকদিন যাইতে না যাইতেই বুঝিলাম আমার একটি রীতিমতো শত্রুর দল আছে। ব্যবসায়ে প্রতিদ্বন্দ্বীর চেয়ে আর বেশি শত্রুকে তাহারাই চক্রান্ত করিয়া যতুগৃহ অচল করিয়া দিবার তাল করিতেছে। আমার নায়িকাদের ফুসলাইয়া বাড়ুজ্যের মুখরোচক কথাটি ব্যবহার করিলাম, বা ভয় দেখাইয়া এ দল হইতে সরানো হয়। হরিকিশোর অনেক টাকা ইনভেস্ট করিয়াছিল। সে দুঃখ করিয়া বলিল, তরুণী আর তরল পদার্থ এক জিনিস ভাই, ঢালু জায়গায় দাঁড়ায় না, এ বড় ঢালু জায়গা।
গম্ভীর হইয়া গেলাম। কাগজে পর্যন্ত ইহা লইয়া এক কিস্তি হইয়া গিয়াছে। আমাদের চরিত্র লইয়া, অভিনেত্রীদের সহিত সম্পর্ক লইয়া এইবার অপপ্রচার শুরু হইবে বুঝিতে পারিলাম। বুঝিতে পারিয়া আরো শক্ত হইয়া গেলাম, জিদ চাপিয়া গেল। স্থির করিলাম, যদি কোনোদিন যতুগৃহ তুলিয়া দিতে হয়, তাহা হইলে অভিনয় পর্ব চুকাইয়া দিব। জীবনে আর কখনো স্টেজে নামিব না। কঠোর হাতে স্টেজের লাগাম ধরিলাম। রিহার্সালে আগাগোড়া উপস্থিত থাকি। নতুন নতুন যুবক যুবতীদের আধুনিক অভিনয় শৈলী শিক্ষা দিই। রীতিমতো ক্লাস শুরু হইয়া গেল। সেই সঙ্গে অনুশাসন ও বিস্তর চলিল। একদিন কানে আসিল, অভিনেতাদের মধ্যে একজন কাহাকে যেন বলিতেছে, এমন কর্ক আঁটা সন্ধেবেলা আর সহ্য হয় না মাইরি, গলাটা জিভটা কাঠ হয়ে যায়। অপরজন উত্তরে বলিল, পাঠশালা খুলিছেন যে মশাই, তোতা পাখি তৈরি হচ্ছে। আপাদ মস্তক জ্বলিয়া গেল। মাতাল দুইটাকে পরদিনই সস্নেহে ডাকিয়া দূর করিয়া দিলাম, এবং ইহারই ফলস্বরূপ কিনা জানি না, যতুগৃহে ভূতের উপদ্রব শুরু হইয়া গেল। আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু আমারও তাক লাগিয়া গেল। বেশ একটু হক চকিয়া গেলাম। আমার বিগতা নায়িকাদের কেউ কেউ অবশ্য পূর্বেই অভিযোগ করিয়াছিলেন এই বলিয়া যে, তাহাদের যতুগৃহ ত্যাগের পেছনে লাভ কিংবা লোভের ব্যাপার কিছুই নাই, আছে ভৌতিক উপদ্রব। তাহারা ভূতের ভয়েই ইস্তফা দিয়াছিলেন। একজন তো রীতিমতো অত্যাচারের চিহ্ন দেখাইয়াছিল। তাহার মুখে হাতে ফোস্কার চিহ্ন আমি সচ্চক্ষে দেখিয়া আসিয়াছি। মিথ্যা রটনা এবং বাতুলের প্রলাপ ছাড়া আর কিছু সেদিন আমি ভাবি নাই। কারণ নায়িকা ছাড়া দ্বিতীয় কোনো অভিনেতা অভিনেত্রীর কাছে কোনো অভিযোগ এতদিন শুনি নাই। নিজেও কত রাত্রে বাড়ি ফিরিয়াছি। পোড়া চক্ষে একটা কঙ্কাল কি স্কন্ধ কাটাও কখনো চোখে পড়ে নাই। কিন্তু এইবার ভূতের হোক কি অদ্ভুতের হোক, প্রত্যক্ষ সংগ্রাম শুরু হইয়া গেল। চাকর দারোয়ান আর্টিস্টদের কাছ হইতে প্রত্যহ নিত্য নতুন সংবাদ শুনিতে লাগিলাম। সেদিন রাত্রেও রিহার্সাল চলিতেছিল। শীতের রাত। হিন্দুস্থানি দারোয়ানেরা নাট্যশালার প্রাঙ্গণে বেশ একটুখানি ফায়ার প্লেস তৈয়ারি করিয়া খোশ গল্প করিতেছে। সে গুঞ্জন মধ্যে মধ্যে আমাদের কথাবার্তা থামিলে কানে আসিতেছে। দ্বিতলে উত্তর দিকে যে ঘরখানিতে আমরা অভিনয় মক্ষ করিতে বসে, সেদিকটায় স্বভাবতই নির্জন। কারণ জানালার নিচ হইতে বাগান শুরু হইয়াছে। কাছে কিনারে বাড়ি নাই। এই যমজ অসৎ বট জড়াইয়া অনেকটা উঁচুতে উঠিয়া কয়েক মন অন্ধকার তাহার ঝুপসি মাথায় ধরিয়া দাঁড়াইয়া আছে। কি এক অজ্ঞাত কারণে রিহার্সাল হঠাৎ থামিয়া গেল। সকলে বিস্ফারিত চোখে পরস্পরের দিকে থমকিয়া তাকাইল। ঘরের জমাট বাঁধা বাতাসে সকলেই কি যেন একটা খুঁজিয়া বেড়াইতে লাগিল। ললিতা, বর্তমান নায়িকা, ফ্যাকাশে মুখে আমার দিকে তাকাইয়া বলিল, পেলেন? আমি জিজ্ঞাসা করিলাম, কি বলো তো? অন্যান্যরা বাতাসে শ্বাস টানিয়া চাপা গলায় বলিল, কেন? সেই গন্ধটা স্যার, একটা চিমসে পোড়া গন্ধ আমারও নাকে আসিয়া লাগিল। মনে হইল খুব কাছে, হয়তো পাশের ঘর হইতেই আসিতেছে। কিছুদিন যাবৎ এই গন্ধটার কথা শুনিয়া আসিতেছি, কিন্তু নিজে কখনো পাই নাই। রাত্রিবেলা ছাড়া নাকি পাওয়া যায় না, এবং তা স্বল্পকালের জন্যই, হয়তো মিনিট 5-7। সচরাচর রাত্রে রিহার্সাল হয় না, আর অভিনয়ের রাত্রে আমি ওই সময়টা, এখানে বলা প্রয়োজন একটি নির্দিষ্ট সময়ের গন্ধটা কোথা হইতে আসে। সাধারণত স্টেজেই থাকি, তাই কোনো দিন পাই নাই। একটা পোড়া গন্ধ পাচ্ছি বটে। আমি ভিতরে উত্তেজিত ভাব দমন করিয়া বলিলাম, বোধ হয় রাম সিংরা ধুনি জ্বালিয়েছে, সেখান থেকেও কোনো। সে তো ওই দক্ষিণ দিকে অনেক দূরে,
তাছাড়া এ কেমন মাংস পোড়া গন্ধ বলে মনে হচ্ছে না? কিংবা চুল? তাছাড়া আজই প্রথম নয়, মনে হচ্ছে খুব কাছ থেকে আসছে। আমি জানি কোত্থেকে আসছে। এতক্ষণ তাহাদের কথা শুনিতেছিলাম। সবশেষে ললিতার কথায় চমকাইয়া বলিলাম, তুমি জানো কোত্থেকে আসছে? ইতস্তত করিয়া ললিতা বলিল, আজ্ঞে জানি, লেডিজ গ্রিন রুম থেকে আসছে। সঙ্গে সঙ্গে আমার বুকের ভিতরটা একবার ছ্যাঁত করিয়া উঠিল। বিদ্যুৎ চমকের মতো যৌতুকগৃহের পুরাতন ইতিহাস আমার মানস নেত্রে খেলিয়া গেল। তাহার পর ব্যাপারখানা চাক্ষুষ অনুসন্ধানের জন্য সদল বলে একতলায় লেডিজ গ্রিন রুমে আসিয়া উপস্থিত হইলাম। গ্রিন রুমের দরজা খুলিয়া কোনো রকম অগ্নিচিহ্ন নজরে পড়িল না। বড় বড় আয়না এবং ড্রেসিং টেবিল, ব্রাঙ্কেট, ডয়ার, কিছু পোশাক পরিচ্ছদ, আরও টুকিটাকি নানাবিধ জিনিস আমরা খুঁটিয়া খুঁটিয়া দেখিলাম। কোথাও এক বিন্দু আগুন কি ধোঁয়ার চিহ্নও তো নাই। একটা দগ্ধ দিয়াশালাই কাঠি কি সিগারেটের টুকরো চোখে পড়ল না। অথচ পোড়া গন্ধটার উৎস যে গ্রিন রুমের মধ্যেই, সে বিষয়ে কাহারও আর সন্দেহ রহিল না। সব মিলাইয়া ব্যাপারটা আধা ভৌতিক ধাঁধার মতো মনে হইল। মানুষের চোখের সীমানা যেখানে শেষ হইয়া যায়, মানুষের বুদ্ধি যেখানে বৃথাই ঘুরপাক খাইয়া বেড়ায়, সেখানে হয়তো অতি লৌকিক কোনো সত্য লুকাইয়া থাকিলেও থাকিতে পারে। আমি অবিশ্বাস করিব কি করিব না বুঝিতে পারিলাম না। অবিশ্বাস করিও নাই, ভূত মানি আর নাই মানি, প্রেততত্ত্বে বিশ্বাসী হই বা নাই হই, কিছুই যায় আসে না। কিন্তু ঘটনাই বলি বা দুর্ঘটনাই বলি, তাহাকে অস্বীকার করি কি করিয়া? একটু সময় অন্যমনস্ক ছিলাম, আর ঠিক সেই সময়েই ললিতা চিৎকার করিয়া উঠিল, আগুন আগুন আগুন! ভয়ার্ত চিৎকার যতখানি অন্ধ এবং দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ভয়ার্ত চিৎকার যতখানি অন্ধ আর দিগ্বিদিক জ্ঞানশূন্য হয় আর কি। ঘরের সকলেই এক মুহূর্তে আড়ষ্ট হইয়া গেল। ড্রেসিং টেবিলের তলায় যেখানে সিলিংয়ের আলো পৌঁছায় নাই, সেইখানে ললিতার ভীতচকিত দৃষ্টি অনুসরণ করিয়া দেখিতে পাইলাম 2 বিন্দু হলুদ আগুন জ্বলিতেছে। প্রথমটা ঘাবড়াইয়া গিয়াছিলাম, কিন্তু স্বাভাবিক বুদ্ধি ফিরিয়া আসিতেই অট্টহাসি হাসিয়া ড্রেসিং টেবিলের কাছে গিয়া তাড়া করিলাম। সঙ্গে সঙ্গে সকলকে চমকাইয়া দিয়া একটি মিসকালো মস্ত বড় বিড়াল লাফ দিয়া বাহির হইয়া গেল। বিড়ালটির সঙ্গে সঙ্গে পোড়ো গন্ধটাও আশ্চর্যের মতো ঘর থেকে মুছিয়া গেল। কিন্তু এই ভৌতিক রহস্যের যেমন কিনারা হইল না, তেমনি উপদ্রব ঘুচিয়েও গেল না। নিত্য নতুন ঘটনা ঘটিতে লাগিল। যৌতুকগৃহ সত্যই একটা সমস্যার মতো হইয়া দাঁড়াইল। অভিনয় করিতে গিয়া পকেটে হাত ডুবাইয়া কোনোদিন চমকাইয়া উঠিয়াছি। মেয়েদের চুলের কাটা ফিতে হইতে শুরু করিয়া এমন অনেক অনেক দ্রব্য যা আমি পাইতে লাগিলাম, যাহা লোক সমক্ষে বাহির করিলে অভিনয় অপেক্ষা জাদুবিদ্যায় হয়তো আমার যশ বাড়িত। অভিনয় রজনীতে নাটক যখন রীতিমতো জমিয়া ওঠে, দর্শক যখন চেয়ারে সোজা হয়ে বসে আপন পর ভুলিয়া যায়, অভিনয়কে অভিনয় বলে মনে হয়, তখন মঞ্চের নিভৃতে যেন দ্বিতীয় নাটক শুরু হইয়া যায়। একটা অশরীরী উপস্থিতি যে স্টেজে আনাচে কানাচে ঘুরিয়া বেড়ায়, নানা প্রকার প্রতিক্রিয়া ঘটায়, সমস্ত ইন্দ্রিয় দিয়া তাহা কিন্তু বুঝিতে পারি। ফলে কখনো কখনো পাঠ ভুলিয়া যাই, কয়েক মুহূর্তের জন্য সম্বিত থাকে না। এমন হয় সেকেন্ডে উইংসের পাশ হইতে গুরুতর নাটকীয় মুহূর্তে হয়তো কেউ খিলখিল করিয়া হাসিয়া উঠিল। এত জোরে হাসিয়া উঠিল যে আমি চমকিয়া উঠিয়া সম্মুখস্থ দর্শক মণ্ডলীর মুখের দিকে তাকাইতে বাধ্য হই। কিন্তু তাহাদের মুখ দেখিয়া ভরসা পাই তাহারা শোনে নাই। সকর্ণের সন্দেহ নিরসনের জন্য অতঃপর সেকেন্ড উইংসের সামনে গিয়া দাঁড়াইবার জন্য মন ছটপট করে।
কিন্তু তখন আমি একটি নাটকীয় মুহূর্তে দাঁড়াইয়া আছি। অনেক বিপর্যয়ের পরে কাহিনীর নায়িকা সহিত আমার পুনর্মিলন হইয়াছে। আমরা পরস্পর আলিঙ্গনবদ্ধ, এক চুল নড়িবার উপায় নাই। আমার একটি সংলাপ তখনও বাকি এবং অবধারিতভাবে আর মাত্র 18 সেকেন্ড পরে ক্ল্যাপ পড়িবে, করতালিতে প্রেক্ষাগৃহ ফাটিয়া যাইবে এবং সঙ্গে সঙ্গে সেই অঙ্কের জবনিকা নামিয়া আসিবে। আবার এমনও হয়, জবনিকা নামাইয়া আসিতে আসিতে অর্ধপথে থামিয়া গেল, কিছুতেই আর ভূমিষ্ঠ হয় না। কোনোদিন শিনের ওপরেই সেই কালো বিড়ালটির নখের আঁচড়ের শব্দ শুনিতে পাই, কখনো বা হোয়াং করিয়া একটা মার্জার কণ্ঠ ধ্বনিয়া ওঠে। সব মিলাইয়া নাজেহাল হইবার উপক্রম। ললিতাও পালাইল, সেই একমাত্র নায়িকা যে দীর্ঘকাল টিকিয়া ছিল। তাহার কারণ হয়তো ভয়ের চেয়ে অভাব বড়। তাহার পরিবারের একমাত্র উপজীবিকা সে। ভূতের ভয়ে কিংবা উপদ্রবে তাহার স্টেজ ছাড়িলে চলে না। প্রত্যহ স্টেজে আসিয়া সে নানাবিধ অভিযোগ করিত, ভয় পাওয়ার কাহিনী শোনাইত, এমনকি কাজ ছাড়িয়া দিবার ইচ্ছাও জ্ঞাপন করিত। কিছুই বলিতাম না, বলিবার আছেই বাকি। শুধু শুষ্ক মুখে যখন বাড়ি ফিরিয়া যাইত, নতুন করিয়া সাহস যোগাইতাম। কিন্তু সেই ললিতাও একেবারে পালাইল, ট্রেনে কাটা পড়িয়া মারা পড়িল, এবং তাও মালগাড়ির তলায়। এই মৃত্যুর কোনো ব্যাখ্যা নাই। ইহা আত্মহত্যা হইতে পারে, আবার নিছক দুর্ঘটনা বলিলেও আপত্তি করিবার কিছু নাই। তবে আমি জানি এই মৃত্যুর সম্ভবত তৃতীয় উৎস আছে, কারণ মৃত্যুর কয়েকদিন আগে হইতেই তাহার মৃত্যু ভাবনা আসিয়া গিয়াছিল। তাহার ধারণা হইয়াছিল যে কাহারও অলক্ষ্য দুইটি চোখ তাহাকে সর্বক্ষণ অনুসরণ করিয়া ফিরিতেছে। প্রায় মৃগয়ার মতো এই অনুসরণ তাহার মৃত্যু ভিন্ন বন্ধ হইবে না। ডাক্তার বলিতে পারেন ইদানিং তাহার মস্তিষ্ক বিকৃতি দেখা দিয়েছিল কিনা। এই মৃত্যু উপলক্ষে যতুগৃহ কয়েকদিন বন্ধ রহিল। সকলেই বিষাদগ্রস্তের মতো চুপচাপ রহিল, একমাত্র প্রমোটার বাড়ুজ্যে ছাড়া। আমি যখন যতুগৃহ তুলিয়া দিব কিনা মনে মনে হিসেব করিতেছি এবং থিয়েটার বাড়ির নিভৃত ঘরখানিতে বসিয়া কড়া লিকার গলায় ঢালিতেছি, সে অর্থাৎ বাড়ুজ্যে গিলে করা কোঁচানো কোঁচায় প্রান্তটিকে হাতের মুঠোর ওপরে বুলবুলির মতো ধরিয়া হাজির হইল। রক্তচক্ষু মেলিয়া তাকাইলাম। বাড়ুজ্যে কৃতার্থের ভঙ্গিতে ঘাড় কাত করিয়া বলিল, আছে আছে। কি আছে? খবর আছে, জব্বর জব্বর হিরোইন স্যার, একেবারে ভদ্র ফ্যামিলির শিক্ষিত মেয়ে স্যার, যুবতী বলিয়া অর্থপূর্ণ নেত্রে হাসিল। যতুগৃহে আবার যুবতী? মনে মনে হাসিলাম, মুখে বলিলাম, তোমাকে অনেক দিন বারণ করে দিয়েছি বাড়ুজ্যে, আমি যখন নেশা করব তখন আমার সামনে এসে তোমার ওই বাঁধানো দাঁতে হাসবে না। হিরোইন সত্যি জব্বর জোগাড় হইয়াছে। বাড়ুজ্যের চোখ আছে। ইন্টারভিউর ফুল মার্কস পাইয়া গেল মেয়েটি। বয়স 20 কিংবা 22 হইবে। অপূর্ব চেহারা, ফিগার দেখিবার মতো, যাহাকে বলে ফুল ফিগার। দেখিলাম, হ্যাঁ, এমন চেহারার সাইলেন্ট অ্যাক্টিংও চলিতে পারে। কোথায় দেখেছি ভাবিতেছি। বাড়ুজ্যে কানে কানে বলল, 25 বছর আগের চেহারা স্যার। চমকাইয়া তাকাইলাম, একেবারে তটিনী স্যার। নিষ্পলক চোখে চাহিয়া রহিলাম। তাই তো, এই কারণেই চেনা চেনা লাগিতেছিল বটে, কিন্তু চেহারার এমন জলজ্যান্ত মিলও থাকে। একেবারে কন্ট্রাক্ট ফর্ম বাহির করিলাম। 1 বৎসরের চুক্তি, মধ্যপথে যতুগৃহ ছাড়িয়া যাওয়া চলবে না।
কন্ট্রাক্ট ফর্ম সবিনয় প্রত্যাখ্যান করিয়া মেয়েটি বলিল, আগেই সই দিয়ে বেঁধে ফেলতে চান? আগে দেখুন আমি চলন সই কিনা। ঠোঁটের হাসিটা বড় রহস্যময়। বলিলাম, তাহলে কি করতে বলো? এক নাটক ট্রায়াল দিতে চাই। সম্মতিসূচক ঘাড় নাড়িতে গিয়া একটা অদ্ভুত খেয়াল মাথায় চাপিয়া বসিল। এমনি করিয়াই মানুষের মাথায় খুন চাপে বুঝি। যতুগৃহ একই আছে, অন্তত তেমনই মনে হইবে। 25 বছর আগে যে নাটক অভিনয়কালে অগ্নিকাণ্ড ঘটিয়াছিল, তটিনীর অপমৃত্যু, সেই নাটককে আবার মঞ্চে টানিয়া তুলিয়াছি। আজ প্রথম রজনী এবং নবনাট্য প্রতিভার ভাগ্য পরীক্ষার শেষ রজনী। দর্শক মহলে চাঞ্চল্য পড়া স্বাভাবিক, কারণ দেওয়ালে তটিনী দেবীর নামে পোস্টার পড়িয়াছে। গ্রিন রুমে বসিয়া জোর হাতে মেকআপ লইতে বসিয়াছি। সীমান্ত বয়সকে যৌবন দিয়া মুছিয়া দিতে হইবে। নবীন নায়ক সাজিতেছি। রূপোর খনির মতো মাথাটিকে চকচকে বার্নিশ কালো করিয়া সবে গোঁফের চিত্রবিদ্যা শুরু করিয়াছি। সঙ্গে সঙ্গে চোখে পড়িল আগুন। চিৎকার করিয়া আয়না হইতে মুখ ফিরাইতেই দেখি লাল বেনারসি পরা হিরোইন আমার পেছনে আসিয়া দাঁড়াইয়াছে। মুখে একটা তীর্যক হাসি। মনে হইল 22 বছরের ধারালো একখানি শাঁখের করাত। ক্ষুদিত হাসিতে ঝকমক করিতেছে। বুঝিলাম প্রেমের চেয়েও নির্মম নিষ্ঠুর কিছু আছে। বোতলে কর্ক স্ক্রু বসাইলাম। থার্মোমিটারের মতো দৃশ্যে অঙ্কে ভাগ করা নাটকে ক্রমে ক্রমে টেম্পো উঠিতেছে। ইহাকেই বলে অভিনয়। রাজ্যটকের মতো হিরো এবং হিরোইন ম্যাচ করিয়াছে, আর তাহারই ফলে দৃশ্য হইতে দৃশ্যান্তের কাহিনীর আবহ চড়িতেছে। ধীরলয় হইতে দ্রুতলয়ে। গদিয়াটা চেয়ারের দর্শকরা ডুবিয়া গিয়াছে। একটু গুঞ্জন নাই। আট হইয়া অনড় মাথাগুলি জাগিয়া রহিয়াছে। একেবারে নিঃশব্দ, যেন পিনকুশনে একগাদা পিন ঠাসা রহিয়াছে। উন্মত্তের মতো অভিনয় করিতেছি। পাল্লা দিয়া তটিনীয়। পার্শ্ব চরিত্রগুলি পুতুল নাচের মতো উইংসের ফাঁক দিয়ে আসিতেছে যাইতেছে মাত্র। আমার হুঁশ নাই। কি শুনিতেছি কি বলিতেছি সেদিকে খেয়াল নাই। প্রমোটার অস্তিত্বও ভুলিয়া গিয়েছি। ফুটলাইটের ওপারে অন্ধকারের সমুদ্র, সেখানে বিস্মৃতি, অমনোযোগ। দর্শকের উপস্থিতি অনুভবে পৌঁছাইতেছে না। যখন ক্ল্যাপ পড়িতেছে এবং যবনিকা, তখন একেবারের জন্য আমার মূর্ছা ভাঙিতেছে। এত ভালো অভিনয় জীবনে করিয়াছি কি? মনে হয় না। মাথা ঝিমঝিম করিতেছে। পান মাত্রা সম্ভবত সীমা ছাড়াইয়াছে। তটিনীর সম্মুখে দাঁড়াইয়াছি, 2 হাত কাঁধে রাখিয়া। অধর ওষ্ঠে বিদ্যুৎ চমকের মতো হাসিটা। গভীর চোখ, মনে হয় 2 ঝিনুক নীল সমুদ্র। বিন্দুতে সিন্ধুর স্বাদ। নাটকটিকে তটিনী কবজা করিয়া ফেলিয়াছিল। প্রতিটি দৃশ্য অঙ্কের যোজনা যেন তাহার নখদর্পণে। নিজ হাতে মেকআপ লইয়া তটিনী সচরাচর যা হয় না। স্টেজের নেপথ্যে পদগুলি দিয়া মসৃণভাবে যাতায়াত করিতেছে। কোথাও এতটুকু বাঁধিতেছে না, যেন ইহা তাহারই ঘর, তাহার 1000 বছরের চেনা। অভিনয়ের মধ্যেও আমি একবার ব্যক্তিগত আকর্ষণে তাহাকে স্পর্শ করিতে যাইতেছি, আলিঙ্গনের মধ্যে আনিতে যাইতেছি, কিন্তু আমার কৌশল তটিনী ধরিয়া ফেলিয়া প্রায় বাতাসের মতো পাশ কাটাইয়া যাইতেছিল। ঠিক দাবার বরের মতো পাশাপাশি 2টি ছক্কা রাস্তা, যেন খেলোয়াড়ি চাতুর্যে যেখানে ধরা ছোঁয়ার বাহিরে থাকা যায়। আমার নেশা ধরিয়া গিয়াছিল।
কিন্তু তটিনীরও কি? তাহার চোখে চোখ রাখিয়া তেমনই মনে হইতেছিল। তাহার দৃষ্টিতে মায়া, হাসিতে মায়া, ভাষা ভঙ্গিতেও মায়া। মঞ্চে আলেয়ার মতো সে নাচিয়া বেড়াইতেছে। একজনকেই পথ ভুলানো যেন তাহার উদ্দেশ্য। প্রায় শেষ অঙ্কের কাছাকাছি একটি সিচুয়েশন আছে, আমি শুধু তাহারই অপেক্ষায় অভিনয় করিতে যাইতেছি। সেই নাটকীয় মুহূর্তে তটিনীর নিস্তার নাই, তাহাকে আমার নিকট আত্মসমর্পণ করিতে হইবে। হইল ও তটিনী ধরা পড়িল। ভিতরে ভিতরে সে কত নার্ভাস হইয়া পড়িয়াছে বুঝিতে পারিলাম। তাহার সর্বাঙ্গ কাঁপিতেছে, হাতের আঙুলগুলি বরফের মতো ঠান্ডা। বুঝিলাম শুধু শীতের জন্য এই শীতলতা নয়, উত্তেজনার জন্যও। যবনিকা নামিয়া আসিতেছে, করতালিতে কানের পর্দা ফাটিবার উপক্রম। অভিনয় শেষে গ্রিন রুমে গিয়া দ্রুত হাতে মেকআপ তুলিতেছি। পাশে ডায়েরি খোলা এবং আরও একটি জিনিস খোলা, একটি বেটে চ্যাপ্টা বোতলের ছিপি। নিচে ড্রাইভার গাড়ি আনিয়াছে হয়তো এতক্ষণে। তটিনী প্রস্তুত হইয়া দেখা দেবে, অথবা গাড়িতে গিয়া অপেক্ষা করিবে। বাহিরে দর্শক দল প্রবল কোলাহলে আমাদের খুঁজিতেছে। কেহ অটোগ্রাফ শিকারী, কেহ শ্রদ্ধা নিবেদনের জন্য সাক্ষাৎ প্রার্থী। গ্রিন রুমের দরজা আঁটিয়া একরকম পালাইয়া আছি। ঠিক এই মুহূর্তে বাহির হওয়া সম্ভব নয়। এমন সময় দরজায় বারবার অধৈর্য করাঘাত হইল। খুলিতেই দরজার পিঠে আমার চাকরকে দেখিলাম। তাহার পিছনে বিমূর্ত মূর্তি আর একটি লোক। কি চাই জিজ্ঞাসা করিলাম। লোকটি বিনীতভাবে জানাইল তাহার আসিতে অনেক বিলম্ব হইয়া গিয়াছে এবং আসিবার পরও কেহ তাহাকে ভিতরে ঢুকিতে দেয় নাই। কথা কয়টি বলিয়া একখানি খাম আমার হাতে তুলিয়া দিল। বলিল, এবার আমি যেতে পারি? আমাকে আবার নিমতলায়। বলিলাম আচ্ছা। দরজা বন্ধ করিয়া খাম খুলিলাম। ভিতরে 2 ছত্র চিঠি, টেলিগ্রাফের ভঙ্গিতে। আতঙ্কে আমার চোখ ঠিকরাইয়া আসিতে চাহিল। এত বড় অসম্ভব কথা কি করিয়া সম্ভব? তটিনীর বাড়ি হইতে চিঠি আসিয়াছে। সে আজ সন্ধ্যায় ধনুষ্টঙ্কার হইয়া মারা গিয়াছে। ডায়েরিতে লেখা এই পর্যন্ত। এরপরে আর কিছু লেখা নেই, শুধু কয়েকটি বোবা কালির আঁচড়। অঙ্কের মতো কেউ যেন সাদা দেওয়ালে হাত ড়িয়ে বেরিয়েছে, কিন্তু কিছুই ধরতে পারেনি। মনে হয় যেন জ্ঞান লোপ হবার প্রাক মুহূর্তে ডায়েরির লেখক আমাদের কাছে কিছু সংবাদ দিতে চেয়েছিলেন, কিন্তু তার সংকেত শেষ পর্যন্ত এপারে এসে পৌঁছায়নি। পাঠাতে কয়েকটি মেরুদণ্ডহীন অন্ধরেখা জড়িয়ে গেছে পরস্পর। সেই সময়কার সংবাদপত্রের পৃষ্ঠা থেকে পরবর্তী ঘটনা জানা যায়। পরদিন ডায়াসের তলা থেকে ভদ্রলোকের প্রাণহীন দেহটা পাওয়া গিয়াছিল। সর্বাঙ্গে ফোস্কার দাগ, 2 চোখ আতঙ্কে ঠিকরিয়ে বেরিয়েছে। মৃতদেহ সহজেই শনাক্ত হয়েছে, কিন্তু সেই মৃত্যুকে কেউ শনাক্ত করতে পারেনি। যতগৃহ এখনও এই কলকাতা শহরের বুকেই রয়েছে, তবে অন্য নামে, অন্য চেহারায়। অলিখিত ইতিহাস একদিন মানুষ ভুলে যায়। তো বন্ধুরা, আজকের গল্পের যে প্রশ্নটা হলো, গল্পের প্রথম নায়িকার নাম কি ছিল? গল্পে প্রথম যে নায়িকা ছিলেন তিনার নাম কি ছিল? আজকের প্রশ্ন। আগের দিন যে প্রশ্ন ছিল জামাই শ্বশুরবাড়ি গেলেন, সেখানে প্রশ্নের অ্যান্সার দিয়েছেন কুইন ওয়ার্ল্ড লাইফ চ্যানেল থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যান্সার দেওয়ার জন্য। অবশ্যই এভাবে আমার পাশে থাকবেন।